नमस्कार बंधुरा कृष्णा हाइड्रो गार्डन और एक्वाकालचारे आपनादेर स्वागत। आज के एकजन बंधुर आमाके कमेंट करेछिलेन तार उत्तरटा देब। तो बंधु जानते चेयेछिलेन जे एक्वापनिक सिस्टेमेर फिश टैंके एफसीओ व्यवहार करा जाबे किना। तो এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। एक्वापनिक सिस्टेमे আমাদের যে ফিশ ট্যাঙ্ক থাকে সেখানে অ্যামোনিয়া প্রডিউসড হয়। সেই অ্যামোনিয়াটাকে আমরা বায়োফিল্টারের মাধ্যমে নাইট্রেটে কনভার্ট করি। নাইট্রেটে কনভার্ট করার পরে হাইড্রোপনিক সিস্টেমে চলে যায়, হাইড্রোপনিক পার্টে যেখানে গাছ লাগানো থাকে এবং গাছ সেখান থেকে ওই নাইট্রেটটা গ্রহণ করে খাদ্য হিসাবে, তারপর পিওর জলটা আবার ট্যাঙ্কে এসে পৌঁছায়। এবার আসি এফসিওর কালচারের, এফসিও ব্যবহার করা যাবে কি না। একটা সাধারণ ভাষাতে এফসিও মানে ব্যাপারটা হলো একটা ব্যাকটেরিয়া কালচার, যেটা হেটারোটপিক ব্যাকটেরিয়া। আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাদের মধ্যে আমি একদম ভেতরে না গিয়ে একদম সাদামাটা ভাষায় আমি বোঝাতে চাইছি। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তার মধ্যে থাকে হেটারোটপিক এবং অটোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোটপিক ব্যাকটেরিয়া কি, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর নির্ভরশীল হতে হয়। আর অটোট্রপিক ব্যাকটেরিয়া এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যার জন্য এদের হেটেরো একটা অটো, এটাকে যদি ভাঙা যায় এর মানেটা অলরেডি বেরিয়ে আসবে। তো আমরা যে এফসিও, এবার এফসিওর ব্যাপারটায় আসি। এফসিওতে কিন্তু ওই হেটেরোটপিক যে ব্যাকটেরিয়া সেইটা কালচার করা হয়। একটা হেটেরোটপিক মানে ব্যাকটেরিয়াকে মাল্টিপ্লাই করে, মানে এয়ারেশন দিয়ে সেখানে কার্বন সোর্স অ্যাড করে সেখানে কিন্তু একটা হেটারোটপিক একটা কলোনি তৈরি করা হয়। সেই কলোনিটাকে এফসিও বলা হয় মোদ্দা কথায়। সেই কলোনিটাকে মাছের ট্যাঙ্কে যদি দেওয়া হয় তখন কি হবে, ওই হেটারোটপিক যেসব ব্যাকটেরিয়াগুলো আছে তারা কিন্তু মাছের যে ওয়েস্ট, যেটা অ্যামোনিয়া, প্রধানত অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়াটাকে গ্রহণ করবে। অ্যামোনিয়াটাকে গ্রহণ করে একটা সিঙ্গেল সেলে রূপান্তরিত করবে। যে সিঙ্গেল সেলটা প্রথমে ছোট ছোট অবস্থায় থাকে, জলের মধ্যে ফ্লোট করে, এটাকেই বলা হয় বায়োফ্লক। বায়োফ্লক অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল সেল প্রোটিন সেল। এগুলো একটা সেল আরেকটার সঙ্গে জুড়ে যখন একটা হয়, তখন আমরা এটা যখন ইমব কোণে দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই এই সেলগুলোকে ফ্লোটিং অবস্থায় থাকে। তারপর ইমব কোণে নেওয়ার পরে কিছুক্ষণ পরে 20 মিনিট পরে নিচের দিকে থিতোয়, এটা দেখা যায়। তো এই যে ব্যাপারটা এফসিও ব্যাপারটা কিন্তু আমাদের যে বায়োফ্লক কালচার, সেই কালচারে কিন্তু দরকার হয় অ্যামোনিয়াটা রিমুভ করতে। মাছের ট্যাঙ্কে অ্যামোনিয়া হবে, এটা স্বাভাবিক ব্যাপার। অ্যামোনিয়াটাকে রিমুভ করার জন্য আমাদের কয়েকটা পন্থা নিতে হবে। একটা পন্থা হতে পারে মিক্সোট্রপিক কালচার, যেটা বায়োফ্লকের ক্ষেত্রে সাধারণত বায়োফ্লক দুরকমভাবে করা যায়। একটা পিওর হেটারোট্রপিক কালচার আর একটা মিক্সোট্রপিক কালচার। পিওর হেটারোট্রপিক কালচার যেখানে, সেখানে পিওর হেটারোট্রপিক যেসব ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেইটার এফসিও বানিয়ে ওখানে দেওয়া হয় এবং প্রতিনিয়ত একটা পরিমাণ অনুযায়ী কার্বন সোর্স অ্যাড করা হয়। তাতে কি হবে, ওই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করবে আর ওই ট্যাঙ্কের মধ্যে যেসব মাছ থাকবে তাদের যে ওয়েস্ট অ্যামোনিয়া সেটাকে গ্রহণ করবে আর প্রোটিন সেলে রূপান্তরিত করবে, সিঙ্গেল সেল প্রোটিনে রূপান্তরিত করবে। এটা হচ্ছে পিওর হেটারোট্রপিক কালচার, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। এইবার ধরুন মিক্সোট্রপিক যে কালচারটা হয় বায়োফ্লকের, এটা কিন্তু বায়োফ্লকের কথা বলছি। মিক্সোট্রপিক কালচারে কি হয়, ওখানে হেটারোট্রপিকও থাকবে অটোট্রপিকও থাকবে। অটোট্রপিক মানে নাইট্রিফিকেশন, প্রধানত আমরা নাইট্রিফিকেশনকে ধরি, আর কিছু সিঙ্গেল সেল এলগি বা মাইক্রো এলগি থাকে, এদেরকে বোঝায়। এরা যেমন মাইক্রো এলগি, এরা কি করে, এরা সিঙ্গেল সেল প্রোটিনটা বানায় সূর্যালোক থেকে। একদম উদ্ভিদের যা কাজ ওরা তাই করে, সূর্যালোক থেকে আলোক শক্তি সুগারকে নিয়ে ওরা এটা বানায়, সুগার এবং নাইট্রোজেন যেটা অ্যামোনিয়া ফর্মে আছে সেটা নিয়ে ওরা সিঙ্গেল সেল প্রোটিনটা বানায়। আর অটোট্রপিক যেটা নাইট্রিফাইং যেসব ব্যাকটেরিয়াগুলো, তারা কি করে, অ্যামোনিয়াটাকে গ্রহণ করে, অ্যামোনিয়াটাকে প্রথমে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া এটাকে NO2-তে রূপান্তরিত করে এবং তারপরে নাইট্রোব্যাক্টেরিয়া
NO2-কে NO3-তে রূপান্তরিত করে। এই NO3 এসে যাওয়ার পরে মাছের জন্য কিন্তু NO3 অতটা টক্সিক নয়, কিন্তু অ্যামোনিয়াটা টক্সিক ছিল। হেটারোটপিকের ক্ষেত্রে কি হয়েছে, ডাইরেক্ট অ্যামোনিয়াটা হেটারোটপিক ব্যাকটেরিয়া ডাইরেক্ট গ্রহণ করে প্রোটিন সেলে রূপান্তরিত করেছে, যেটা মাছের আবার খাদ্য হিসাবে গ্রহণ হবে। অটোট্রপিকের ক্ষেত্রে কি হয়, ওখান থেকে অ্যামোনিয়াটা নেবে NO3-তে রূপান্তরিত করবে। এই NO3 মাছের কোনো অ্যাকচুয়াল কাজে আসে না, কিন্তু মাছের জন্য এটা ক্ষতিকর নয়। হেটারোটপিক এবং অটোট্রপিক দুটো যখন একসঙ্গে কাজ করবে তখন সেটাকে বলা হবে মিক্সোট্রপিক কালচার। বায়োফ্লকে সাধারণত মিক্সোট্রপিক কালচারটাই কালচার করা হয়। এইবার আসি অ্যাকোপনিক্সের ক্ষেত্রে। এটা গেল বায়োফ্লকের ক্ষেত্রে, বা যে কোনো পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি যখন একটা ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে খুব অল্প জায়গায় অধিক পরিমাণে মাছ চাষ করবেন, তখন আপনাকে অ্যামোনিয়াটাকে রিমুভ করার দরকার হবে। অ্যামোনিয়াটা এই নয় যে আপনি ট্যাঙ্কে কালচার করলে অ্যামোনিয়া রিমুভ করার দরকার হয়, আবার পন্ডে যখন আপনি কালচার করবেন তখন অ্যামোনিয়া রিমুভ করার দরকার হয় না, এটা ভুল কথা। পন্ডের ক্ষেত্রে কি হয়, পন্ডের ক্ষেত্রে খুব লো ডেন্সিটিতে মাছ থাকে, খুব অল্প পরিমাণে মাছ থাকে, সেখানে যে ওয়েস্টটা উৎপাদন হয়, সেখানে যে অ্যামোনিয়াটা হয়, সেখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমাদের সমস্ত ব্যাকটেরিয়া বিদ্যমান থাকে। অতএব এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে বাইরে থেকে এই ব্যাকটেরিয়া কালচার আমি কোথায় পাবো, বা এই ব্যাকটেরিয়া কোথায় কী করবো, এসব চিন্তা করার কিছু ব্যাপার নেই। এটা পরিবেশের মধ্যেই থাকে, আমাদের পরিবেশে, বাতাসে, জলের মধ্যে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া থাকে। শুধু তাকে, ওই ব্যাকটেরিয়াকে তার উপযুক্ত পরিবেশ দিলেই কিন্তু সে তার কলোনি গড়বে, তার ফাংশন করতে থাকবে। তো মাছের ট্যাঙ্ক, মোদ্দা কথা এটা হলো মাছের ট্যাঙ্ক। মাছের ট্যাঙ্কে আমাকে অ্যামোনিয়াটাকে রিমুভ করতে হবে। অ্যামোনিয়াটাকে রিমুভ করে আমাকে মাছের ট্যাঙ্কটাকে সুস্থ রাখতে হবে, মাছকে সুস্থ রাখতে হবে। তো সেটা করতে গেলে বায়োফ্লকের ক্ষেত্রে মিক্সোট্রপিক, হেটারোট্রপিক, FCO ব্যবহার করা হয়, অ্যামোনিয়াটাকে রিমুভ করা হয়। আর অ্যাকোপনিক্সের ক্ষেত্রে, এইবার আসি অ্যাকোপনিক্সের ক্ষেত্রে। অ্যাকোপনিক্সের ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল, অ্যাকোপনিক্সের ক্ষেত্রে আমরা FCOটা ব্যবহার করব কি না। FCO হচ্ছে হেটারোটপিক ব্যাকটেরিয়া। হেটারোটপিক ব্যাকটেরিয়া কী করে আমি আগেই বলেছি। হেটারোটপিক ব্যাকটেরিয়া, আপনি যদি অ্যাকোপনিক্সের ট্যাঙ্কে হেটারোটপিক ব্যাকটেরিয়া বা FCO চার্জ করেন, তখন কী হবে, মাছের যে অ্যামোনিয়াটা সেটা ডাইরেক্ট ও গ্রহণ করবে, প্রোটিন সেলে রূপান্তরিত করবে। তাহলে কি হবে, অ্যাকোপনিক্স কিন্তু শুধু মাছের জন্য নয়। একটা জিনিস মাথায় রাখবে, অ্যাকোপনিক্স কিন্তু একটা কমপ্লিট, মানে একটা কম্বাইন্ড সিস্টেম অফ হাইড্রোকালচার অ্যান্ড অ্যাকোপনিক্স, এটা মাথায় রাখতে হবে। অ্যাকোপনিক্স মানে হচ্ছে একটা কম্বিনেশন অফ হাইড্রোপনিক অ্যান্ড অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে যে ওয়েস্টটা, সেটা গাছের খাবার। আমরা যদি FCO ব্যবহার করি, তাহলে অ্যামোনিয়াটা রিমুভ করে দেবে এই হেটারোটপিক ব্যাকটেরিয়া, গাছের জন্য কিছু থাকবে না। তাহলে গাছ কিন্তু খাবারের অভাবে মারা যাবে বা বৃদ্ধি হবে না। সেই জন্য FCO, হেটারোটপিক কালচার কিন্তু ব্যবহার করা যাবে না। অ্যাকোপনিক্সের ক্ষেত্রে কিন্তু অটোট্রপিক কালচারটাই এখানে মেন জিনিস। এবার অ্যাকোপনিক্স মানে হচ্ছে, অ্যাকোপনিক্সে যে ওয়েস্ট উৎপাদন হচ্ছে সেটা প্রথমে আমরা নিয়ে যাই মেকানিক্যাল ফিল্টার, যেখানে হচ্ছে সলিড ওয়েস্টগুলো সেগুলো আলাদা হয়। তারপর নিয়ে যাই বায়োফিল্টারে। বায়োফিল্টারে কিছু বায়োমিডিয়া দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, ওখানে নাইট্রিফিকেশন প্রসেস হয়, যেটা আমি একটু আগে অটোট্রপিকের ক্ষেত্রে বললাম। এটাও ঠিক, নাইট্রিফিকেশন মানে অটোট্রপিক কালচার হচ্ছে। এই অটোট্রপিকের মাধ্যমে অ্যামোনিয়াটা NO3-তে রূপান্তরিত হচ্ছে। তারপরে আসছে আমার হাইড্রোপনিকের ক্ষেত্রে, হাইড্রোপনিক পার্টে আসছে, যেখানে আমরা সবজি লাগিয়েছি। সেই সবজি এই NO3টাকে গ্রহণ করছে, আর NO3 গ্রহণ করার পরে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জলটা আবার এসে ট্যাঙ্কে পড়ছে। এইভাবে কিন্তু চলতে থাকবে। এইবার ধরুন আপনি যদি FCO ব্যবহার করেন, FCO ব্যবহার করলে আপনার অ্যামোনিয়াটা রিমুভ হয়ে যাবে, আপনি ট্যাঙ্কে অ্যামোনিয়া পাবেন না, এটা ঠিক কথা। কিন্তু গাছের খাবারের আপনার অভাব পড়বে।
যেহেতু আপনি অ্যামোনিয়াটা ওখানেই শেষ করে দিচ্ছেন, মানে ওই অ্যাকোপনিক্স ট্যাঙ্কের মধ্যেই অ্যামোনিয়াটাকে খতম করে দিচ্ছেন। অ্যামোনিয়াটাকে কিন্তু মেকানিক্যাল ফিল্টার, বায়োফিল্টার দিয়ে গাছের কাছে পাঠাতে হবে। এফসিও যদি ব্যবহার করা হয় এখানে কিন্তু ওই নাইট্রেটটা কিন্তু গাছ পাবে না, সেই জন্য হয়ে যাবে। আরেকটা বলি, এফসিও ব্যবহার করলে ওখানে কিন্তু ফ্লক তৈরি হবে, যেটাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়, যেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, যেটা ওই ব্যাকটেরিয়া তৈরি করবে। ওই এফসিওর যে ব্যাকটেরিয়াগুলো আছে ওরা ওই অ্যামোনিয়াটাকে নেবে, অ্যামোনিয়াটাকে নিয়ে একটা প্রোটিন সেলে তৈরি করে, এটা কিন্তু ফ্লোটিং করতে থাকে। কিন্তু আমাদের অ্যাকোপনিক সিস্টেমের ক্ষেত্রে যেটা সমস্যা, আপনার এই এফসিও কোনো কাজে দেবে না। কাজে দেবে না কারণটা আমি বলে দিচ্ছি। অ্যাকোপনিক সিস্টেম মানে অ্যাকোপনিক্সের মাছের ট্যাঙ্ক থাকবে, মেকানিক্যাল ফিল্টার থাকবে, বায়োফিল্টার থাকবে, তারপরে হাইড্রোপনিকে গাছের থাকবে। এইভাবে সাইকেলটা এইভাবে রান করবে। তো আপনি ওখানে এফসিও চার্জ করার পরে ওখানে প্রোটিন সেল তৈরি হয়ে গেল, কিন্তু পাম্পটা আপনাকে কন্টিনিউ চালাতে হয়। পাম্পের সাহায্যে, পাম্পের মধ্যে দিয়ে কি হবে, ওই প্রোটিন সেলগুলো আসবে, এসে মেকানিক্যাল ফিল্টারে ওখানে আলাদা হয়ে যাবে, বা বায়োফিল্টারের মধ্যে যে মিডিয়া আছে ওখানে জমা হয়ে যাবে, জমা হয়ে গিয়ে জলটা ফিল্টার হয়ে যাবে। তাহলে কি হবে, ওই ফ্লকটা আপনার না মাছের কাজে আসবে না গাছের কাজে আসবে। গাছের কাজে হয়তো পরে আসবে, পরে আসবে বলতে এই যে আপনি যে সেলটা, সিঙ্গেল সেল প্রোটিনটা এখানে উৎপাদন হচ্ছে, পাম্পের সাহায্যে এটা মেকানিক্যাল ফিল্টারে গিয়ে জমা হয়ে গেল, এটা কি হবে, আস্তে আস্তে এর পরিবেশ না পেলে আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে। ডিকম্পোজ হওয়ার পরে এখান থেকে অ্যামোনিয়া উৎপাদন হবে, আবার ঘুরে ফিরে আসবে। কিন্তু যেই কাজটা আমরা ঘুরে ফিরে করছি সেই কাজটা আমার করার দরকার নেই। আপনি এফসিও চার্জ করলে ওখানে ফ্লক তৈরি হবে, আর ফ্লকটা গাছের কোনো কাজে আসবে না। আমাদের দরকার মাছ এবং গাছ একসঙ্গে করা। তো তার জন্য আমাদের যে কালচারটা করতে হবে সেটা হচ্ছে পিওর অটোট্রপিক কালচার, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন প্রসেসটা আমাদের অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে দরকার হয়। ফিশ ট্যাঙ্কে অ্যামোনিয়া প্রডিউস হলো, ফিল্টারিংয়ের মাধ্যমে ফিল্টারিং সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে নাইট্রিফিকেশন প্রসেস হলো। নাইট্রিফিকেশন প্রসেস হওয়ার পর এখান থেকে যে বাই প্রোডাক্টটা আসছে NO3, এটা গাছ নিল, তারপর এখানে আসবে। এখানে এফসিও চার্জ করার কোনো দরকার নেই। এফসিও চার্জ করলে ক্ষতি হবে, আপনার লাভ কিছু নেই। ক্ষতি হবে এই কারণে বলছি, ওখানে ফ্লক তৈরি হবে, ফ্লক তৈরি হওয়ার পরে ওগুলো মেকানিক্যাল ফিল্টারে জমা হবে, বায়োফিল্টারে জমা হবে। বায়োফিল্টারে জমা হলে আপনাকে ঘন ঘন বায়োফিল্টার আপনাকে পরিষ্কার করতে হবে। আর না হলে বায়োফিল্টারের মধ্যে যদি বেশি অতিরিক্ত জমা হয় তখন ওখানে কিন্তু এনোরোবিক জোন তৈরি হবে। এনোরোবিক জোন তৈরি হওয়া মানে ওখানে কিন্তু এনোরোবিক প্যাথোজেন আসার কিন্তু সম্ভাবনা থাকবে, বা টক্সিক কিছু গ্যাস, মিথেন, হাইড্রোজেন সালফাইড, এইসব গ্যাসগুলো আসতে পারে, যেটা মাছ এবং গাছে কোনোটার জন্য সুবিধা নয়। তো সুতরাং এফসিও আপনি ব্যবহার করবেন যখন শুধু আপনি অ্যাকোয়াকালচার করবেন, শুধু আপনি মাছ চাষ করবেন। কিন্তু অ্যাকোপনিক্স যখন করবেন তখন কিন্তু এফসিও এখানে কোনোভাবেই মারা যাবে না। এইবার আসি, লাস্ট একটা কথা বলে দিই, আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। এবার আসি, অনেকের মনে হয়তো এই একটা প্রশ্ন থাকবে যে অ্যাকোপনিক সিস্টেমে অ্যাকোয়াকালচার যে ফিশ ট্যাঙ্ক রয়েছে সেই ফিশ ট্যাঙ্কের মধ্যে মাছ গ্রো করছে, তারপর অ্যামোনিয়াটা যে ভাঙছে, অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে, বায়োফ্লকের ক্ষেত্রে আমরা এফসিও চার্জ করে ব্যাকটেরিয়া বাইরে থেকে এফসিও বা ব্যাকটেরিয়া দিয়ে আমরা অ্যামোনিয়াটাকে রিমুভ করি। তাহলে এখানে অ্যামোনিয়া রিমুভ করার জন্য কি আলাদা বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া দিতে হবে? কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের পরিবেশের মধ্যেই সমস্ত রকম ব্যাকটেরিয়া কিন্তু বিদ্যমান থাকে। যদি আমরা বায়োলজিক্যাল নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আমাদের অ্যাকোপনিক সিস্টেমে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াকে গ্রো করতে হবে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করার জন্য তার পরিবেশ যদি আপনি দেন, সেখানে আপনিই গ্রো হবে। ওই জলের মধ্যেই ওরা রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে, ওদেরকে ঠিক পরিবেশ দিলে ওরা কিন্তু তাদের কলোনি তৈরি করবে। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার জন্য যেটা মানে যে পরিবেশগুলোর দরকার হয় সেটা হচ্ছে একটা পিএইচ। এরা কিন্তু খুব পিএইচ সেন্সিটিভ হয়, পিএইচ বেশি ফ্ল্যাকচুয়েট করলে বা করলে এখানে কিন্তু হবে না। পরবর্তী ভিডিওতে এই পিএইচ নিয়ে আরও একটু ব্যাকটেরিয়ার জন্য আরও ভালো দেবো, কোন পিএইচের মধ্যে আপনার কত। তবে বেশি মাথা ঘামানোর দরকার নেই।
আমাদের অ্যাকোপনিক সিস্টেমের মধ্যে 7-এর কাছাকাছি পিএইচ থাকে, এই পিএইচে কিন্তু নাইট্রিফিকেশান কাজ করবে, কিন্তু 6-এর নিচে নেমে গেলে কিন্তু নাইট্রিফাইং প্রসেস একদম পুরোপুরি স্টপ হয়ে যায়। সুতরাং 7 to 7.5 এরকম পিএইচ থাকলে আপনার নাইট্রিফিকেশান প্রসেস কাজ করবে। পিএইচ, টেম্পারেচারটা মোটামুটি 22-23 ডিগ্রির নিচে নেমে গেলে সমস্যা হয়, এদের প্রসেস এদের যে অ্যাক্টিভিটিটা কমে যায়। যদি মোটামুটি 26-30 ডিগ্রি 32 ডিগ্রি এরকম টেম্পারেচার থাকে খুব ফাস্ট হয়। এরপর থাকছে অক্সিজেন। এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার হয়, আপনাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিতে হবে। আর থাকছে খাবার, এদের খাবার হিসাবে আপনাকে অ্যামোনিয়া দিতে হবে। এই চারটে পরিবেশ, এই চারটে এদের যে শর্ত, এগুলো যদি কমপ্লিট করেন আপনি এখানে কলোনি তৈরি হয়ে যাবে, আপনাকে বাইরে থেকে কোনো কিছু আনার দরকার নেই। হ্যাঁ, তবে এই কলোনিটা তৈরি হতে একটু টাইম লাগে। গরমের দিনে মোটামুটি 20 দিন 25 দিনে হয়ে যায়, কিন্তু শীতের সময় এটা 45 দিন থেকে 60 দিন পর্যন্ত লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আপনার হবেই হবে। এখানে এই নাইট্রিফিকেশান প্রসেসের জন্য টোটাল যেসব শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল করা কোনো এমন কিছু সমস্যা নয়। মাছের জন্যও অক্সিজেন দরকার, গাছের শেকড়ের জন্য রুট জন্যও অক্সিজেন দরকার। সুতরাং অক্সিজেন আপনাকে দিতে হবে, জলের মধ্যে অক্সিজেন থাকবে, একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ব্যাকটেরিয়াটাও পায়। পিএইচ আপনার ঠিক থাকবে। আর মাছের যে ওয়েস্ট সেটা তো অ্যামোনিয়া তো পাচ্ছেই। আর বাকি থাকছে পিএইচ, অ্যামোনিয়া, অক্সিজেন আর টেম্পারেচার তো পরিবেশের ওপরেই নির্ভর করছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। সেই জন্যে কি হয়, আরেকটা হয়তো প্রশ্ন মাথায় আসতে পারে যে যদি নাইট্রিফিকেশান প্রসেস 45 দিন টাইম নেয় তাহলে অ্যাকোপনিক সেট আপ করার পরে মাছ ছেড়ে দিলাম, তাহলে মাছ বাঁচবে কী করে? এটা একটা খুব বড় প্রশ্ন। সেই জন্য কি হয়, অ্যাকোপনিক্সের যে নিয়ম সেই অনুযায়ী যদি আপনি করতে চান, অ্যাকোপনিক্সের নিয়ম হচ্ছে 45 ডেজ, মিনিমাম 45 ডেজ ফিশলেস সাইকেল করতে হয়। আপনার সিস্টেম চালু হয়ে গেল, সিস্টেম চালু হওয়ার পর মাছ থাকবে না, কোনো কিছু থাকবে না, গাছও থাকবে না, ওখানে শুধুমাত্র আপনি কিছু অ্যামোনিয়া অ্যাড করবেন, অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়, অ্যামোনিয়াম ক্লোরাইডও অ্যাড করতে পারেন। মাছের যে খাবার সেটাকে একটু ভিজিয়ে পচিয়ে ওখানে দিতে পারেন, সেটা ডিকম্পোজ হয়ে অ্যামোনিয়া হবে। সর্ষের খোল ব্যবহার করতে পারেন, বাদাম খোল ব্যবহার করতে পারেন, সেখান থেকেও অ্যামোনিয়া আসবে। অ্যামোনিয়া আসার পরে এটা কিন্তু এই সাইকেলটা, ফ্রি সাইকেলটা এইটা চলতে থাকবে, 45 দিন চলতে থাকবে। এই 45 দিনে কি হবে, আপনি নাইট্রেটটা মাঝে মাঝে টেস্ট করে দেখে নেবেন, যে আপনার যদি নাইট্রেট চলে আসে তখনই বুঝতে হবে আপনার সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এবারে আপনি আস্তে আস্তে মাছ ছাড়তে পারেন। তাহলে কি সিস্টেম তৈরি করার পরে সঙ্গে সঙ্গে মাছ ছাড়া যাবে না? কিন্তু মাছ ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অল্প পরিমাণে মাছ ছাড়তে হবে। ধরুন আপনার ক্যাপাসিটি যদি 40 কেজি আপনি ওখানে মাছ ছাড়ার প্ল্যান থাকে, যে আমার হারভেস্টিং, আমি একটা ট্যাঙ্ক থেকে আমি 40 কেজি আমি হারভেস্ট করতে পারবো, সেই জায়গাতে আপনাকে কিন্তু 2 কেজি মাছ ছাড়তে হবে, তার বেশি একদম না। এই 2 কেজি মাছ কী হবে, লো ডেনসিটিতে থাকছে, অত্যধিক লো ডেনসিটিতে থাকছে, তাতে আমরা যে খাবারটা দিচ্ছি তাতে যে অ্যামোনিয়াটা হচ্ছে সেটা মাছেরও অতটা ক্ষতি করবে না, এবং এদিকে নাইট্রিফিকেশান প্রসেসের জন্যও কাজ করবে। তো সুতরাং এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে। আর গাছ যদি লাগান 45 ডেজ বা 30 ডেজ পরেই, 30-35 দিন পরেই গাছটা লাগানো বেটার। না হলে কী হবে, পাতা হলদে হবে, একটু ডেফিসিয়েন্সি আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা সমস্ত যারাই প্রথমে অ্যাকোপনিক্স করুন না কেন, প্রথমের দিকে এই সমস্যাটা আসবে, কারণ মিনারেলাইজেশন, যে গাছের যে প্রয়োজনীয় খাদ্য উপাদান সেগুলো আসতে একটু টাইম লাগে, 45 দিন থেকে 60 দিন টাইম লাগে। তো সেই পর্যন্ত আপনাকে ওইসব চিন্তা করা দরকার না, হয় আপনি 60 দিন পরেই গাছ লাগান, অথবা যদি আগে গাছ লাগান তাহলে আপনাকে কী করতে হবে, হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস ওখানে অ্যাড করতে হবে। তো ওখানে মাছ রয়েছে, হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস কি অ্যাড করা যাবে? অবশ্যই অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নেই। হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস কোনো ক্ষতিকর কোনো জিনিস নয়, জলের মধ্যে যে মিনারেলগুলো থাকে সেগুলোই কনসেন্ট্রেটেড ফর্মে থাকে,
সেগুলোই জলের মধ্যে দেওয়া হচ্ছে, এতে মাছের ক্ষতি হবে না, উল্টে ভালোই হবে। তো সুতরাং যদি সঙ্গে সঙ্গে অ্যাকোপনিক সিস্টেম তৈরি করার পরে গাছ লাগান, মাছ ছাড়েন, তাহলে প্রথমের দিকে কিছু নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দিতে হবে, আস্তে আস্তে আপনার মিনারেল ঠিকঠাকভাবে এসে গেলে তারপর আপনি হাইড্রোপনিক নিউট্রিয়েন্টস দেওয়া বন্ধ করে দেবেন, মাছের ওয়েস্ট থেকেই আপনার গাছ চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আশা করছি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। এফসিও আপনি অ্যাকোপনিক সিস্টেমে আপনি ব্যবহার করবেন না, শুধুমাত্র যখন অ্যাকোয়াকালচার করবেন, মাছ চাষ করবেন, তখন আপনি এফসিও ব্যবহার করুন। সেটা আপনার অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কীভাবে কী ব্যবহার করবেন সেটা আপনার এর উপরে নির্ভর করছে, কতটা পরিমাণ মাছ আছে এফসিও সেইভাবে ব্যবহার করবেন। কিন্তু অ্যাকোপনিক সিস্টেমে এফসিও ব্যবহার করার কোনো দরকার নেই, ব্যবহার করলে উল্টে আপনার এফসিওর খরচা হবে, প্লাস ওখানে লাভের থেকে লোকসানই বেশি হবে। তো সুতরাং এখানে এই জিনিসটা এফসিও ব্যবহার করার কোনো দরকারই নেই। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাকে কল করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার নতুন একটা কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।